আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের একটা ঘটনা। উত্তরপ্রদেশের বস্তি জেলার বেদিপুর নামের একটা গ্রাম। সেই গ্রামের 25 বছর বয়সী একজন ছেলে, নাম আনিস মোহাম্মদ। সে 5 বছর ধরে মুম্বাইতে থাকে, বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করে। তার বাড়ির লোকজনরা তার জন্য একটা পাত্রী ঠিক করেছিল। বিয়ের দিন ঠিক হয়েছিল 13 নভেম্বর 2025। সে নিজের কোম্পানি থেকে ছুটি নিয়ে 10 নভেম্বর 2025-এ 1 মাসের ছুটিতে বাড়ি এসে পৌঁছায়। ধুমধাম করে 13 তারিখে তার বিয়েটা হয়ে যায়। বিয়ের পরে সেখানকার একটা নিয়ম অনুসারে সে নিজের স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গেছিল। শ্বশুর বাড়িতে স্ত্রীকে সেখানে রেখে দিয়ে সে বাড়ি ফিরে এসেছিল। তার নতুন বউকে শ্বশুর বাড়িতে রেখে এসেছিল, তার একটা বিশেষ কারণ হচ্ছে আনিস মোহাম্মদ 1 মাসের ছুটিতে বিয়ে করার জন্য নিজের বাড়িতে এসেছিল। 1 মাস পরে যখন সে নিজের গ্রাম থেকে মুম্বাই যাবে, তখন নিজের স্ত্রীকেও সঙ্গে করে মুম্বাই নিয়ে যাবে, এমনটাই কথা হয়েছিল। সেই জন্য সে মুম্বাইতে একটা ভাড়ায় ফ্ল্যাট কিনেছিল। সেখানে তার স্ত্রী যাতে গিয়ে থাকতে পারে, কোনো অসুবিধা না হয়, সেই রকম সমস্ত ব্যবস্থা করেই সে বিয়ে করার জন্য এসেছিল। যেহেতু সে বেশ লম্বা সময়ের জন্য মুম্বাই চলে যাবে, হয়তো এবছরে আর ফিরে আসতে পারবে না, সেই জন্য তার যে স্ত্রী, নাম রুকসানা, সে গোন্ডা নামের একটা জেলার মেয়ে। রুকসানার বয়স ছিল 22 বছর। রুকসানা লম্বা সময়ের জন্য মুম্বাই চলে যাবে, সেই জন্য তার শ্বশুর বাড়ির লোকজনকে, তার বাপের বাড়ির লোকজন পারমিশন চায় যে আমাদের মেয়ে যে কদিন এখানে আছে বিয়ের পরে, তো সে একটু বাপের বাড়িতে থাক। সেই জন্য সে নিজের বাপের বাড়িতেই ছিল। বিয়ের 7 দিন পর 20 নভেম্বর 2025 সন্ধেবেলায় 7টার সময় আনিস মোহাম্মদ বাজারে ঘোরাঘুরি করছিল। বাজারের এলাকায় সে প্রায় প্রত্যেক দিনই যেত। অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে দেখা করত, সময় কাটাতো। কারণ সে বেশিরভাগই নিজের গ্রামে থাকে না, মাঝে মাঝে তো 1 বছরও সে মুম্বাই থেকে গ্রামে আসে না। যাই হোক, যখন সে নিজের বাড়ির দিকে ফিরছিল, দুজন যুবক তার কাছে একটা ঠিকানা জানতে চায়। তো সে বুঝিয়ে দেয় যে কোন দিকে সেই অ্যাড্রেসটা, কিন্তু সেই দুজন বলে যে তুমি যদি একটু আমাদেরকে পৌঁছে দাও, এগিয়ে দাও, তাহলে আমাদের একটু সুবিধা হয়। গ্রামের ব্যাপার, অন্ধকার চারিদিকটা, লাইটও নেই, আমরা বুঝতে পারছি না, চিনতে পারছি না, তুমি যদি একটু হেল্প করো। আনিস মোহাম্মদ বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে সেখানে গিয়ে পৌঁছে আসছি। আনিস মোহাম্মদ ওই দুজন যুবকের সাথে প্রায় 150 মিটার মতো পায়ে হেঁটে যায়। যাওয়ার পরে যে ঠিকানাটা ওই দুজন ছেলে তাকে জানতে চাইছিল, সেই ঠিকানাটা দেখিয়ে দেয় যে কোন জায়গাটাতে যেতে হবে। তার মধ্যেই কিন্তু ওই দুজন যুবকের মধ্যে একজন যুবক নিজের পকেট থেকে একটা পিস্তল বের করে। খুব কাছ থেকে একদম মাথায় গুলি করে আনিস মোহাম্মদের। আনিস সেখানেই পড়ে যায়। আগেই বলেছি, গ্রামের ব্যাপার, সেখানে কোনো লাইট নেই, একদম নির্জন জায়গা, কোনো লোকজনও নেই। প্রায় 10 মিনিট আনিস ওখানেই পড়েছিল। স্থানীয় যে বাজার রয়েছে সেখানকার একজন দোকানদার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তার মনে হয়েছিল কোনো মাতাল নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছে। সে নিজের পকেট থেকে মোবাইল বের করে আলো জ্বালিয়ে যখন দেখে যে কে পড়ে আছে, তখন সে চিনতে পারে যে এটা পাশের গ্রামের আনিস মোহাম্মদ। চিৎকার চেঁচামেচি করে সে লোকজন জড়ো করে। লোকজন আর আনিসের বাড়ির লোকজন সেখানে চলে আসে। আনিসের বাবা, আনিসের দাদা, সবাই মিলে আনিসকে নিয়ে চলে যাওয়া হয় দর্শন নগর মেডিকেল কলেজ হসপিটাল, অযোধ্যাতে ছিল যেটা। যখন আনিসকে সেই দোকানদার দেখেছিল, আনিসের তখন নিঃশ্বাস চলছিল।
কিন্তু হসপিটালে আনার পর ডাক্তার চেক করে জানিয়েছিল যে আনিস মারা গেছে। পুলিশ টিম চলে এসেছিল, পুলিশ টিম তদন্ত শুরু করেছিল। তবে একটাই প্রবলেমের যে বিষয়টা ছিল, গ্রামীণ এলাকা, সিসিটিভি ফুটেজের কোনো ব্যবস্থা ছিল না, কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা ছিলই না। সেই জন্য আনিসের সাথে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে। পুলিশ আনিসের বাড়ির লোকজনকে জিজ্ঞেস করে যে আনিসের কোনো শত্রু ছিল কিনা। তো বাড়ির লোকজন বলে আনিস তো এখানে থাকেই না, প্রায় 5 বছর ধরে, যখন তার বয়স মাত্র 20 বছর তখন থেকে সে মুম্বাইতে থাকে, বাড়ি খুব কম আসে, আসলেও সে লম্বা সময়ের জন্য বাড়িতে আসে না, তার কোনো শত্রু নেই। আর তার বাড়ির লোকজন, তাদের সাথেও কারো কোনো শত্রু নেই। তখন পুলিশের মনে হয়েছিল মুম্বাই থেকে হয়তো আততায়ীরা এসেছে, মুম্বাইয়ে আনিস থাকে, মুম্বাইয়ে তার কোনো না কোনো শত্রু থাকবে, তারাই হয়তো এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিম, বাড়ির লোকজন, পাড়ার লোকজনের কাছে জিজ্ঞেস করার পরে জানতে পেরেছিল যে আনিসের বিয়ে হয়েছে মাত্র 7 দিন আগে। বর্তমানে তার স্ত্রী নিজের বাপের বাড়িতেই রয়েছে, কারণ কয়েকদিন পরে সে নিজের হাজবেন্ডের সাথে মুম্বাই চলে যাবে। এই ব্যাপারগুলো শোনার পরে পুলিশ টিমের কিন্তু সন্দেহ হয়েছিল, আজকাল প্রায় এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা শুনতে পাই, যে স্ত্রীরা হাজবেন্ডদেরকে মেরে ফেলছে। সেই ব্যাপারটাই পুলিশ ইন্সপেক্টরের মনের মধ্যে আসে। তিনি ঠিক করেন যে আনিসের যে স্ত্রী রয়েছে তার কল ডিটেল তিনি চেক করবেন। কল ডিটেল যখন চেক করা হয় তখন একটা নম্বর বারবার সেই নম্বরটাতে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা হয়েছে বলে পুলিশ দেখতে পায়। এই সঙ্গে আরো একটা ব্যাপার পুলিশ লক্ষ্য করে, বিয়ের আগেও অনেকক্ষণ কথা হতো, বিয়ের পরেও কিন্তু সেম নাম্বারে বারবার কথা হয়। পুলিশ যেখানে মারা গেছিল আনিস মোহাম্মদ, ওই জায়গাতে যখন আনিসের ফোনটা অ্যাক্টিভ ছিল, সেম লোকেশনে আর কোনো নম্বর অ্যাক্টিভ ছিল কিনা দেখার চেষ্টা করছিল। পুলিশ অবাক হয়ে যায়, কারণ পুলিশ দেখেছিল যে ফোন নাম্বারের সাথে আনিসের স্ত্রীর লম্বা লম্বা কথা হচ্ছে, সেই ফোন নাম্বারের লোকেশনটা আনিসের নাম্বারের কাছাকাছি বারবার নিজের লোকেশন দেখিয়েছে। পুলিশ এবার বোঝার চেষ্টা করে যে ওই বিশেষ নম্বরটা তাহলে কার। তখন পুলিশ যেটা জানতে পারে সেটা হচ্ছে আনিসের স্ত্রী রুকসানা মামা বাড়ির একটা গ্রাম, সেই গ্রামের একটা ছেলে, নাম রিঙ্কু কানোজিয়া, একজন হিন্দু যুবক। তাকে পুলিশ প্রথমে নিজের কাস্টাডিতে নেয়, তারপরে যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, প্রথমে রাজি না হলেও পরবর্তীতে সে সবটা বলে দেয়। সে বলেছিল বেশ কিছু বছর আগে থেকে যখন যখন রুকসানা নিজের মামা বাড়িতে আসতো, মামাদের প্রতিবেশী রিঙ্কু কানোজিয়া, তার সাথে তার আলাপ হয়েছিল, প্রেম হয়েছিল। এমনকি আনিসের স্ত্রী রুকসানা নিজের বাড়িতেও ব্যাপারটা জানিয়েছিল। বাড়ির লোকজনেরা এই বিয়েতে রাজি হয়নি। তারা বলেছিল যে ভিন্ন ধর্মের ছেলের সাথে তোমার বিয়ে দেওয়া সম্ভব না, কিছুতেই সম্ভব না। বাধ্য হয়ে বাড়ির লোকজনেরা প্রায় জোর করে তার বিয়ে দিয়েছিল আনিসের সাথে। আনিসের সাথে বিয়ে হয়ে যাওয়ার 7 দিনের মধ্যেই সে আনিসের সাথে এই ঘটনা ঘটিয়েছিল নিজের বয়ফ্রেন্ড আর তার একজন বন্ধুর সাথে প্ল্যানিং করে। বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ আর রিঙ্কু কানোজিয়ার জিজ্ঞাসাবাদে পুলিশ যেটা জানতে পেরেছে, রুকসানার সাথে আনিসের বিয়ে ছিল। বিয়ে করার পর বরযাত্রী যখন সঙ্গে বউকে নিয়ে ফিরছিল, দুজন যুবক বাইক নিয়ে তাদের পেছনে আসছিল। তাদেরকে বারবার বলছিল জানলার কাঁচটা খুলে দিতে, কিন্তু পেছনে বরযাত্রীদের আরো গাড়ি ছিল। বরযাত্রীদের বাসের ড্রাইভার সেলিম
বর আর কনের যে গাড়ি, তার ড্রাইভার আজাহারকে বলেছিল যে কোনোভাবেই গাড়ি থামিও না, এটা আমাদের পরিচিত এরিয়া নয়। দুজন ছেলে অনেকক্ষণ ধরে আমাদের গাড়িকে ধাওয়া করছে, পেছন পেছন আসছে, জানলা খুললে বিপদ হতে পারে, আর গাড়ির স্পিড বাড়িয়ে দাও। তখন বর কনের যে গাড়ি স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি পৌঁছে গেছিল নিজেদের গ্রামে। তখন সেই দুজন যুবক সেখান থেকে চলে গেছে। বিয়ের পরে ওই 7 দিনের মধ্যে, বৌভাতের 2 দিন পর, আনিস মুহাম্মদের বড় দাদার ফোনে একটা কল আসে। কল আসার পরে অপর প্রান্ত থেকে আনিসের দাদাকে বলা হয় যে তোমার ভাইয়ের জন্য দিল্লিতে একটা খুব ভালো চাকরি ঠিক করেছি, ওই চাকরির ব্যাপারে জানাবার জন্য তোমার ভাইয়ের সাথে কথা বলতে চাই, তোমার ভাইয়ের নম্বরটা আমাদেরকে দাও। আনিসের দাদা বলেছিল যে এত যখন তোমাদের বন্ধুত্ব, তাহলে তোমরা তার নম্বর জানো না কেন? তখন ওই প্রান্ত থেকে ফোনে আনিসের দাদাকে জানানো হয় যে তাদের ফোন খারাপ হয়ে গেছে, সেই জন্য সব নাম্বার ডিলিট হয়ে গেছে, কিন্তু তারা যে কোনো ভাবে আনিসের সাথে কন্ট্যাক্ট করতে চায়। তাই আনিসের দাদার নম্বর অনেক কষ্ট করে জোগাড় করে তারা কলটা করছে। কিন্তু আনিসের দাদার মনে হয় যে তার নম্বর যখন জোগাড় হয়েছে, তাহলে তার ভাইয়ের নাম্বার জোগাড় করার জন্য তার সাথে কথা বলছে কেন? পাড়ার কোথাও থেকে তো নাম্বারটা নিয়ে নিলেই হতো। তো সে ব্যাপারটাকে অতটা সিরিয়াস নেয়নি। সেই জন্য তাদেরকে বলেছিল যে দিল্লিতে আমার ভাই চাকরি করতে যাবে না। পরে যখন আনিসকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার কোনো বন্ধু দিল্লিতে রয়েছে কিনা, তাকে তুমি তোমার জন্য কোনো চাকরি ঠিক করতে বলেছো কিনা, তো তখন সে বলে যে না, দিল্লিতে তার কোনো বন্ধু নেই। পরে যখন সে মারা গেছিল, তখন পুলিশ তদন্তে এই ব্যাপারগুলো সামনে এসেছিল। বিয়ের পরে 7 দিন মাত্র কেটেছিল, আর ওই 7 দিনের মধ্যে তারা ওই যেদিন ওই ঘটনা ঘটিয়েছিল তার আগেও 2বার চেষ্টা করেছিল আনিসকে মেরে ফেলার, কিন্তু কোনো না কোনো ভাবে ব্যাপারটা হয়ে ওঠেনি। বর্তমানে আনিসের সদ্য বিবাহিতা স্ত্রী আর তার মামাবাড়ির এলাকার বয়ফ্রেন্ড রিঙ্কু কানোজিয়া দুজনেই পুলিশ কাস্টাডিতে রয়েছে। তারা কিন্তু দুজনে একসাথে পালিয়ে গেলেও পারত, বিয়ের আগে বা বিয়ের পরে, কিন্তু তারা সেটা করেনি। তারা অকারণে আনিস মুহাম্মদের প্রাণটা কেড়ে নিয়েছে। তারা কিন্তু যে প্রেমের জন্য এই ঘটনা ঘটিয়েছে, তাদের প্রেমটাও কোনোদিন সফলতা পাবে না। আজীবন তাদেরকে এইভাবে পুলিশ কাস্টাডিতে কাটিয়ে দিতে হবে। ঘটনাটা জানার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।